নমস্কার, গল্পের আসর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিত্য নতুন গল্প শুনতে গল্পের আসর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমার নিবেদন অবসর, লিখেছেন সরোজ কুমার রায়চৌধুরী। কাল রাত্রি থেকেই স্কুল বাড়িটি সাজানো আরম্ভ হয়েছে। ভিতরে প্রশস্ত উঠোনে প্রকাণ্ড বড় চন্দ্রাতাপ টাঙানো হয়েছে। একটি মঞ্চ তৈরি করা হয়েছে বিশিষ্ট অতিথিদের বসবার জন্য। নিচেও অনেক চেয়ার পড়েছে, সেগুলি নিমন্ত্রিত অতিথি ও ছাত্রদের জন্য। ছাত্রদের ইচ্ছা ছিল ফটকটাও ভালো করে সাজানো, কিন্তু পয়সার অভাবে ততখানি সম্ভব হলো না। দুর্গাচরণবাবু এই স্কুলে 40 বৎসর যাবৎ এক টানা শিক্ষকতা করে আজ অবসর নিচ্ছেন। তার হাত দিয়ে অনেক কৃতী ছাত্র বেরিয়ে গেছে, যারা আজ সমাজে লব্ধ প্রতিষ্ঠিত। শীর্ণ দীর্ঘদেহ এই শিক্ষকটি সকলের প্রিয়। ছাত্রদের বিশেষ স্নেহ করতেন, তাদের সযত্নে শিক্ষা দিতেন। অনেক মেধাবী দরিদ্র ছাত্রকে বিনা পয়সায় নিজের বাড়িতে এনে পড়াতেন। ক্লাসে কখনো অধ্যাপনায় ফাঁকি দিতেন না। বস্তুত এই বিদ্যালয়টি ছিল তার প্রাণ। একেবারে শয্যাগত না হয়ে পড়লে তিনি স্কুল কামাই করতেন না। রোগী বিছানায় শুয়ে ছটফট করাচ্ছে, ক্লাসে ছাত্রদের মধ্যে বসে অধ্যাপনা করতে তিনি ভালোবাসতেন। সতীর্থরা এর জন্য প্রায় তাকে পরিহাস করতেন। খেটে তো যাচ্ছেন দুর্গাচরণবাবু, মাইনে টাইনে কিছু বাড়বে শুনেছেন? দুর্গাচরণবাবু তখন হয়তো অন্য কথা ভাবছিলেন, ইংরেজি ব্যাকরণের একটি সূত্রের কথা। চমকে উঠে বলতেন, মাইনে কিসের? এই যে খাটছেন, বাড়িতে ছেলে বুলে ঘর সংসার আছে, মাইনের দরকার নেই? এতক্ষণে ব্যাপারটা দুর্গাচরণবাবু হৃদয়ঙ্গম করলেন। হু হু করে হেসে বললেন, তা তো আছেই। মাইনে না হলে আমার যদি বা চলে, গৃহিণীর একটা দিনও চলবে না। হাতে পয়সা না থাকলে সকাল থেকেই তার মুখ ভার। কিন্তু তা করলে চলবে কেন? আমি কি করি জানেন? প্রভাতে মেঘাড়ম্বর দেখলেই কেটে পড়ি বলে আর একবার অট্টহাস্য করে উঠলেন। তা তো পড়েন, কিন্তু ফিরে এসে খেতে তো হয়। হয়, খাই। স্নান করে দেখি ওরই মধ্যে গৃহিণী শাক পাতা দিয়ে যা হোক দুটি রেঁধে রেখেছেন। আমি মাথা নিচু করে কোতকোত করে খেয়ে স্কুলে পালিয়ে আসি। সে তো আমরাও করি, কিন্তু তাই করে কতদিন চলবে? দুর্গাচরণবাবু হাতের তালু উল্টে পরম ঔদাসীন্য ভরে বললেন, যতদিন চলে চলুক না, ওরা মানুষ হয়ে গেলে আর ভাবি না। বলে সামনের মাঠে ক্রীড়ারত ছেলেগুলির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। এবারে সতীর্থদের হো হো করে হাসবার পালা। বললেন, ওরা কি মানুষ হবে এই আবহাওয়ার মধ্যে? হবে বই কি মশাই, সবাই না হোক অনেকগুলি হবে, নইলে দেশ বাঁচবে কি করে? ব্যঙ্গ ভরে সতীর্থরা বললেন, সেই আনন্দেই থাকুন। উৎসাহ ভরে দুর্গাচরণবাবু বললেন, সেই আনন্দেই তো আছি ভাই, আর আনন্দ কোথায়? কলেজ থেকে বেরিয়ে দুর্গাচরণবাবু যখন শিক্ষকতার ক্ষেত্রে প্রবেশ করেছিলেন, তখন ইংরেজ আমল। দেশব্যাপী প্রচণ্ড আন্দোলন, আর সেই আন্দোলন দমনের জন্য প্রচণ্ডতর নিষ্ঠুরতা। তখন চাকরির বাজার খুব মন্দা। চেষ্টা করলেই দুর্গাচরণবাবু যে একটা জোগাড় করতে পারতেন এমন ভরসা কম ছিল। কিন্তু তিনি চাকরির চেষ্টা করেনও নাই। স্বেচ্ছায় শিক্ষকতার সঙ্গে দারিদ্র বরণ করেছিলেন। প্রথম দিন থেকেই তার পড়ানোর উৎসাহ। সকালে সন্ধ্যায় দুটি করে টিউশনি ছিল, মাঝখানে
স্কুলে পড়ানো। সাধারণত বাইরে ছাত্র পড়িয়ে স্কুলে পড়ানোর উদ্যম বড় একটা দেখা যায় না। সকলে সবিস্ময়ে দেখলে দুর্গাচরণবাবু এই নিয়মের ব্যতিক্রম। নতুন নতুন অমন হয় মশাই, আমাদেরও হয়েছিল। দুদিন যাক না, দেখবেন ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। দুদিন গেল, 2 বছর গেল, কিন্তু দুর্গাচরণবাবুর উদ্যমের কোনো পরিবর্তন দেখা গেল না। বরং দেখা গেল স্কুলের ছুটির পর এবং সন্ধ্যার টিউশনির আগে কতকগুলি দরিদ্র মেধাবী ছাত্রকে বিনা বেতনে নিজের বাড়িতে পড়াতে লাগলেন। দরিদ্র এবং ধনী, কৃতী এবং অকৃতী বহু ছাত্রই তার হাত থেকে বেরিয়েছে, তার স্নেহ এবং অনুগ্রহ পেয়েছে, যারা আজ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠা অর্জন করেছে। তাদের অনেকের সঙ্গেই এখন আর দেখা হয় না, কেউই বড় একটা আসে না, কিন্তু সকলের নাম দুর্গাচরণের আজও মুখস্থ। অবসর সময় তাদের কথা ভাবেন, মনে মনে তাদের আশীর্বাদ করেন, ছেলেমেয়েদের কাছে তাদের গল্প করেন। সেসব গল্পে সমস্তটাই হয়তো সত্য নয়, কল্পনা এবং সত্য মিশিয়ে সেসব প্রায় গল্পেই দাঁড়িয়ে গেছে। নিজের ছেলেদের মাঝে মাঝে উৎসাহ দেন, তোরা তো পড়াশোনায় ভালো হলি না, কোনো রকমে বিয়েটা পাশ কর, তারপর রামতনুকে বলে একটা ভালো চাকরি করিয়ে দেব। রামতনু কে বাবা? দুর্গাচরণবাবু উৎসাহের সঙ্গে বললেন, আমার ছাত্র, তোমাদের দাদা হন। আমাকে বড় ভক্তি করে রে, হীরের টুকরো ছেলে, ICS পাশ করে সেক্রেটারিয়েটে এখন মস্ত বড় চাকরি করে। কই, তাকে তো কখনো দেখিনি। দেখবি কি করে, সে কি যে সে লোক, তার কত কাজ, আসবার কি সময় পায়, গাড়িখানা কি প্রকাণ্ড। একদিন কলেজ স্ট্রিটে বাজার করতে যাচ্ছি, হাতে বাজারের থলি, পায়ে ছেঁড়া জুতো, হঠাৎ একখানা মস্ত গাড়ি ঘ্যাঁচ করে এসে পাশে দাঁড়ালো। চমকে ফুটপাতে উঠলাম। সঙ্গে সঙ্গে সাহেবি পোশাক পরা একটি লোক পায়ের গোড়ায় এসে ঢিপ করে প্রণাম করল। রামতনুদা? হো হো করে হেসে দুর্গাচরণবাবু বললেন, আর কে? প্রণাম করাটা হতভাগার ছোটোবেলাকার বাতি। স্কুল ছেড়ে কলেজে গেছে, রাস্তায় দেখা হলেই ঢিপ করে একটা প্রণাম করে। রান্নাঘর থেকে গৃহিণী বোধহয় শুনেছিলেন। খুন্তি হাতেই তিনি বেরিয়ে এলেন, বললেন, ওসব গল্প কথা শুনিস না রে, সব বাজে। আমি তো অনেক দিন এই বাড়িতে এসেছি, দুঃখ কষ্টও অনেক গেছে, কাউকে মাস্টারমশাইয়ের খবর নিতে আসতে দেখিনি। দুর্গাবাবু রেগে গেলেন, খবর নিতে আর আসবে কি, তাদের কাজ নেই? গৃহিণী ঝঙ্কার দিলেন, যত কাজই থাক, বছরে একবারও তো মানুষ মাস্টারমশাইয়ের খবর নিতে আসবে, এসেছে কেউ কোনো দিন? গৃহিণী খুন্তি হাতে দুমদুম করে রান্নাঘরে ফিরে গেলেন। দুর্গাচরণবাবুর জীবনে দুঃখ কষ্ট এসেছে, এটা গৃহিণী মাঝে মাঝে বলে থাকেন। দুর্গাচরণবাবু নিজে কখনো স্বীকার করেন না। স্যাঁতস্যাঁতে এঁদো বাড়িতে থাকা, খাওয়া পড়ার অভাব, উদয়স্ত ছেলে পড়ানো, এইগুলোকে তিনি দুঃখ বলেই মনে করেন না। দুঃখ আবার কি, স্যাঁতস্যাঁতে বাড়িতে মানুষ থাকে না? লক্ষ লক্ষ মানুষ এই রকম বাড়িতে বাস করে, দেখে এসোগে যাও। গৃহিণী বলেন, তোমার আর কি বলো, স্যাঁতস্যাঁতে বাড়িতে তুমি কতক্ষণই বা থাকো? তুমি গুরুজন, পার দেখাবো না, হাত পর্যন্ত হাজা হয়েছে। তা তো হতেই পারে, বর্ষাকালে জল ঘাটলে হাজা হয়, কিন্তু হাজার ওষুধও তো আছে। পাগলকে বোঝানো মিথ্যা। গৃহিণী শুধু একটু হাসলেন। দুর্গাচরণবাবু নিজের ঝোঁকেই বললেন, দেখো গিন্নি, রাজবাড়িতে জন্মায়নি বলে যারা দুঃখ করে, তাদের দুঃখ কেউ ঘোচাতে পারে না। কেন, আমরাই বা কি মন্দ আছি? চলে তো যাচ্ছে। যাচ্ছে কি, যাচ্ছে বই কি,
চলতে চলতে এত দূর এসে পৌঁছে গেছি, আর কটা দিন, তাও নিশ্চয়ই পড়ে থাকবে না, চলে যাবে। এমনি করে চলাকে তুমি চলে যাওয়া বলো? বলি, নিশ্চয়ই বলি। চললেই চলা। সবাইকে যে মহারাজের মতো চলতে হবে তার তো কোনো মানে নেই। আবার মহারাজের চেয়েও ভালো চলা আছে, নিচের দিকে তাকিয়ে দেখো, তারাও চলছে। মন খুশি থাকলেই আমি তাকে ভালো চলা বলি। দুর্গাচরণবাবু বললেন বটে কথাটা, কিন্তু সত্যি বলতে কি মাঝে মাঝে তারও মনের ভেতর খচখচ করে। সেদিন রাস্তায় কমলাক্ষের সঙ্গে দেখা, মানে দূর থেকে দেখা। শুনেছিলেন বিসিএস পাশ করে ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে। দুর্গাচরণবাবুর প্রিয় এবং একান্ত অনুগত ছাত্র, তার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে। এ ফুটপাতে তিনি, ও ফুটপাতে কমলাক্ষ। তাকে আশীর্বাদ করবার জন্য দুর্গাচরণবাবু ব্যাকুলভাবে ডাকাডাকি করতে লাগলেন, কিন্তু হাতের সিগারেটটা ফেলতে হবে বলে কমলাক্ষ সাড়া দিল না, ছাতির আড়াল দিয়ে চলে গেল। ব্যাপারটা এতই স্পষ্ট যে দুর্গাচরণবাবুর মতো লোকও বুঝতে পারলেন। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে আবার ধীরে ধীরে চলতে আরম্ভ করলেন। একটা মস্ত বড় নিঃশ্বাস তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসছিল। বহু কষ্টে সেটাকে চেপে রাখলেন। মনকে প্রবোধ দিলেন, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। অনেক ছেলে তিনি পড়িয়েছেন, তারা সবাই একরকমের নয়। তার মধ্যে রামতনুরাও আছে, আবার কমলাক্ষরাও আছে। এর জন্য দুঃখ করে লাভ নেই। দুর্গাচরণবাবু যাচ্ছেন। দুর্গাচরণবাবু চেয়ে দেখেন রঙ্গনাথ আর কয়েকটি ছেলে। ছাত্রদের নাম এবং চেহারা সম্বন্ধে দুর্গাচরণবাবুর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। রঙ্গনাথ তার অনেক দিন আগেকার ছাত্র, অন্যগুলিকে তিনি চেনেন না। দুর্গাচরণবাবু শুনতে পেলেন রঙ্গনাথ বলছে, আমাদের পড়াতেন, ভারী পাজি মাস্টার, বুঝলি? কীরকম? পড়া না করিয়ে ছাড়তেন না। মাসের মধ্যে 15 দিন স্কুলের ছুটির পর আমাকে আটকে রাখতেন, সেই সঙ্গে নিজেও থাকতেন। সেদিনকার ইংরাজি পড়া তৈরি করিয়ে দিয়ে তবে ছাড়তেন। দুর্গাচরণবাবুর বেশ মনে পড়ে। তিনি আপন মনেই হাসলেন। রঙ্গনাথ বলছিল, বাবা, আমিও সোজা ছেলে নই। 3 বার ফেল করে দুর্গাবাবুকে ঘায়েল করলাম। তাকে বলতে হলো, তোমার কাছে আমি হেরে গেলাম বাবা, আর সময় নষ্ট করো না, কোনো একটা আপিসে ঢুকে পড়ো। বলেছিলেন বটে, ভাগ্যিস বলেছিলেন, নইলে ছোকরার খামকা আরও কয়েকটা বছর নষ্ট হতো। চেহারা এবং পোশাক দেখে মনে হয় রঙ্গনাথ বোধহয় মন্দ রোজগার করছে না। দুর্গাবাবু খুশি হলেন, মনে মনে তাকে আশীর্বাদও করলেন, কিন্তু ছোকরার বচন শুনে তাকে ডাকতে সাহস করলেন না। স্কুলের ছেলেরা ভোর থেকেই স্কুলে এসেছে, বিকালে বিদায় সভা, কিন্তু শয্যার দিক দিয়ে অনেক কিছু করবার আছে, সেগুলি সারাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। যত না কাজ, কলহ এবং কোলাহল তার চেয়ে অনেক বেশি। কথায় কথায় মতভেদ হচ্ছে, তার থেকে কোলাহল এবং কলহ। মাস্টারমশাইরা ঘর থেকে বেরিয়ে এসে কখনো ধমক ধামক, কখনো বা অনুনয় বিনয়ের দ্বারা তাদের শান্ত করছেন। এক এক সময় ভয় হচ্ছে সমস্ত আয়োজন বুঝিবা পণ্ড হয়ে যায়, কিন্তু তা হলো না। মণ্ডপসজ্জা শেষ পর্যন্ত বেশ ভালোই উতরে গেল। নির্দিষ্ট সময়ের কিছু পূর্ব থেকেই 1-2 করে বাইরের অতিথি অভ্যাগতদের আগমন শুরু হলো। স্কুলের মেম্বাররা সকলকে সমাদরে অভ্যর্থনা করতে লাগলেন। অভ্যাগতদের বেশিরভাগই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এদের অনেকেই আজ কৃতী। এই উপলক্ষে অনেক পুরনো বন্ধু ও পরিচিত সতীর্থদের সঙ্গে দেখা হলো। তাদের পরস্পরের মধ্যে কুশল বিনিময় ও হাস্য পরিহাসে অল্পক্ষণের মধ্যেই সভা সরগরম হয়ে উঠল। সভাপতির আসন গ্রহণ করলেন রাধিকারঞ্জন বাবু।
ইনি এই স্কুলের ছাত্র এবং সম্প্রতি হাইকোর্টের জজ হয়েছেন। মঞ্চের উপর এই বিদ্যালয়েই আরও কয়েকজন প্রাক্তন ছাত্র পদস্থ রাজপুরুষ এসে আসন গ্রহণ করলেন। সর্বশেষে দুর্গাচরণবাবুকে ধরে ধরে মঞ্চের উপর নিয়ে আসা হলো। তার জামা ও কাপড়ে আজই সাবান দেওয়া হয়েছে, বোধহয় ইস্ত্রি করার সময় পাননি। কাঁধে একখানি মলিন চাদর। স্কুলের জনৈক কবি শিক্ষকের রচিত একটি গান গেয়ে সভার কাজ আরম্ভ হলো। সেক্রেটারির ছোট্ট একটি মেয়ে সভাপতি ও দুর্গাচরণবাবুকে মাল্যদান করল। তারপরেই উপহারের পালা। স্কুল থেকে দেয়া হলো একটি সোনার ঘড়ি, ছাত্রদের পক্ষ থেকে দেয়া হলো একটি মূল্যবান ফাউন্টেন পেন, গরদের ধুতি ও চাদর। তারপরে প্রাক্তন ছাত্রেরা একে একে এসে দুর্গাচরণবাবুকে প্রণাম করেন আর কিছু না কিছু উপহার দেন। এর মধ্যে আছে অনেকগুলো ফাউন্টেন পেন, ঘড়ি, আংটি এবং নানা প্রকার শৌখিন জিনিস। স্কুলের পক্ষ থেকে একটি মানপত্র দেওয়া হয়। প্রধান শিক্ষক সেটি আবেগকম্পিত কণ্ঠে পাঠ করলেন। উপস্থিত ভদ্র মহোদয়গণের মধ্যে থেকে অনেকেই দুর্গাবাবুর আদর্শ ও কর্তব্যনিষ্ঠা, স্নেহ ও ভালোবাসা, হৃদয় ও মস্তিষ্কের অসংখ্য গুণাবলী বিবৃত করলেন। তারপরে স্কুলের একটি ছাত্র মধুর কণ্ঠে একটি গান গাইলে, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এমন সুন্দর করে ছেলেটি গাইলে যে দেখতে দেখতে সমস্ত মণ্ডপে একটি চাপা কান্না গুমড়ে গুমড়ে উঠল। দুর্গাচরণবাবুকে তার গলায় ফুলের মালা, সামনে উপহার সম্ভার, এবার কিছু বলতে হবে। কোনো মতে ধরে ধরে তাকে দাঁড় করিয়ে দেয়া হলো, কিন্তু তার পায়ে যেন জোর নেই। আপাতমস্তক ঠকঠক করে কাঁপছে। তার বাকশক্তিও যেন নষ্ট হয়ে গেছে। ধরা গলায় কোনো মতে বললেন, আপনাদের স্নেহ ও অনুগ্রহ আমি জীবনে কখনো ভুলব না। কাল থেকে আমি আর স্কুলে আসব না, ছেলেদের দেখতে পাবো না, আমি এখনও ভাবতে পারছি না। কাল থেকে অখণ্ড অবসর সময়টা আমি কি করব তাও জানি না। এইটুকু বলতেই তার চোখ ঝাপসা এবং কণ্ঠস্বর রুদ্র হয়ে এলো। কোনো মতে বক্তৃতা শেষ করলেন, তোমরা মানুষ হও, এই কথা বলে। সভা শেষ হলো। তার ছাত্ররা তাকে প্রণাম করে এবং বিশিষ্ট অভ্যাগতরা নমস্কার করে একে একে বিদায় নিলেন। ধীরে ধীরে মণ্ডপ খালি হয়ে এলো। দুর্গাচরণবাবু চেয়ে চেয়ে তাদের যাওয়া দেখেন, কিন্তু কি যে হয়েছে কিছুই যেন বুঝতে পারছেন না। কি হলো তাও যেন মনে পড়ছে না। চোখের দৃষ্টির মতো তার মনের দৃষ্টিও যেন ঝাপসা হয়ে গেছে। সতীর্থরা এসে বললেন, একটা রিক্সা ডেকে দিই দুর্গাচরণবাবু। অন্যমনস্কভাবে দুর্গাচরণবাবু বললেন, দিন। একজন ছাত্র রিক্সা ডাকতে ছুটল। সতীর্থরা বলতে লাগলেন, উপহার তো কম পাননি, রিক্সা ছাড়া যেতে পারবেন না। বিদায় সংবর্ধনায় এত সংবর্ধনা এর আগে কখনো দেখিনি। কথাগুলো দুর্গাচরণবাবু শুনতে পেলেন বলে মনে হলো না। রিক্সা এলো। দুর্গাচরণবাবুকে এবং উপহারগুলি রিক্সায় তুলে দেওয়া হলো। ছাত্ররা আর একবার তাকে প্রণাম করল। সতীর্থরা নমস্কার করল। ঠুন ঠুন করে রিক্সা চলতে লাগলো। 40 বৎসর ধরে এই পথে দুর্গাচরণবাবু নিত্য যাতায়াত করেছেন। হঠাৎ মনে হলো এই পথ যেন তার অজানা। রাস্তার দুধারের বাড়ি কেমন যেন চেনা মনে হচ্ছে না। চমকে তিনি চিৎকার করে উঠলেন, এই দাঁড়াও দাঁড়াও। রিক্সাওয়ালা থমকে দাঁড়িয়ে পড়ল। ক্যা হুয়া বাবু? কথায় সাড়া না দিয়ে ডান পাশের পান বিড়ির দোকানগুলোকে জিজ্ঞাসা করলেন, এই রাস্তাটার নাম কি বাপু? দোকানদার দীর্ঘকাল ধরে দুর্গাচরণবাবুকে দেখে আসছে। হেসে বললে, কেন মাস্টারমশাই, রাস্তা চিনতে পারছেন না? ওই তো আপনার বাড়ি। যেন অকুলে কুল পেয়েছেন এমনই ব্যগ্রভাবে দুর্গাচরণবাবু জিজ্ঞাসা করলেন, কোনটা বলো তো? ওই তো বাঁদিকে, দুটো বাড়ির পরে, ওই তো দরজার গোড়ায় আপনার ছেলে দাঁড়িয়ে।
এতক্ষণে দুর্গাচরণবাবু চিনতে পারলেন। হ্যাঁ হ্যাঁ, তাই বটে। বাড়ির সামনে রিকশা থামল। উপহারের জিনিসগুলি ছেলেটি নামিয়ে নিল। তারপরে দুর্গাচরণবাবু নিজে নামলেন। নেমে বাড়ির ভিতর যাবার জন্য পা বাড়ালেন। রিকশাওয়ালা বললে, বাবু ভাড়া? ভাড়া? কত ভাড়া? দুর্গাচরণবাবু পকেটে হাত দিলেন, কিছুই নেই। ও পকেটে হাত দিলেন, সেখানেও না। ছেলের দিকে চেয়ে বললেন, তোমার মায়ের কাছে দেখো তো 8 আনা পয়সা আছে কি না। ছেলেটি ফিরে এসে বললে, মায়ের কাছে নেই। দুর্গাচরণবাবু ধমক দিলেন, আছে আছে, বলো রিকশা ভাড়া দিতে হবে। ছেলেটিকে ভিতরে যেতে হলো না। গৃহিণী বেরিয়ে এলেন। বললেন, আজ সকালে বাজার হয়নি জানো তো, তার উপর রিকশা চড়ে এলে কি বলে? বিপদভঞ্জন করলে সেই পান বিড়িওয়ালা। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলে, কত ভাড়া? ব্যাপার দেখে রিকশাওয়ালা বললে, 8 আনা তো সবকই দেতা হ্যাঁ। পান বিড়িওয়ালা ফতুয়ার পকেট থেকে একটা 8 আনি বের করে তাকে দিয়ে দিলে। নমস্কার।